অনেক জল্পনা কল্পনার পরে সংরক্ষিত মহিলা আসনের এমপিদের মনোনয়ন নিশ্চিত করা হয়েছে। আজকে বিএনপি তাদের ৩৬ জনের তালিকা প্রকাশ করেছে। জামাত জোটের যে ১৩ জনের তালিকা সেটাও প্রকাশ করা হয়েছে। বিএনপির তালিকাতে সবথেকে বড় চমক এবং সমালোচনার ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে প্রচণ্ড প্রচার শুরু হয়েছে আওয়ামী লীগের এক নেত্রীকে বিএনপির মহিলা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত মানে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ফর্মালিটি মেনটেন করেই তো তারা নির্বাচিত হবেন, কিন্তু যাদেরকে মনোনয়ন দেওয়া হয় তারাই নির্বাচিত হন। এখানে ওই নামমাত্র ভোট, কিন্তু এই ভোটের কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে না। সেই ক্ষেত্রেই গোপালগঞ্জের আলোচিত একজন আওয়ামী লীগ নেত্রীর নাম কেন বিএনপির সংরক্ষিত মহিলা আসনের মধ্যে ঢুকলো সেটা যেমন আলোচনা হচ্ছে, তেমনি সেটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। অন্যদিকে জামাতের জোটে আমরা দেখলাম যে এনসিপি শেষ পর্যন্ত ৩টি আসনের একটার জায়গায় ৩টি পাওয়ার যে লবিং করে চলেছিল সেই লবিংয়ে তারা বেশ সফল হয়েছে। অতিরিক্ত একজন অন্তত, ২ জনের জায়গায় একজন অন্তত অতিরিক্ত সংসদ সদস্য তারা পেয়েছে। একজন তাদের ৬ আসনের ভিত্তিতে একজন পাওয়ার কথা, সেখানে তাদেরকে জামাত ২ জন প্রার্থী দিয়েছে। তার মানে জামাত একটা সিট এনসিপিকে উপহার দিয়েছে জোটের সদস্য হিসেবে। চলুন একটু জেনে দেখি যে আওয়ামী লীগ নেত্রী কীভাবে বিএনপির সংসদ সদস্য হয়ে গেলেন, কি তার পরিচয় ছিল, কি আলোচনা হচ্ছে, আর কারা মনোনয়ন পেলেন। আলোচনায় অনেকে যারা ছিলেন, হেভিওয়েট অনেক নাম ছিল, তারা কেন মনোনয়ন পেলেন না সেই আলোচনা করে বোঝার চেষ্টা করব আদতে রাজনীতিতে যে শেষ কথা বলে কিছু নেই সেটা এবারও দেখা গেল কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপির মনোনয়ন পেয়ে গেলেন আওয়ামী লীগের এক নেত্রী। এই খবরে নেট দুনিয়া সয়লাভ হয়ে গেছে। এই ফটোকার্ডটা দেখে নিন, যেখানে বলা হচ্ছে যে বিএনপির এমপি হচ্ছেন আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা ঠাকুর। সনাতন ধর্মের এই নেত্রী, তার বাড়ি গোপালগঞ্জে, এরকমটা বলা হচ্ছে। খবরের বিস্তারিততে যদি আমরা যাই তাহলে নারী আসন, সংরক্ষিত নারী আসনের যে ঘোষণা করা হয়েছে সেখানে হেভিওয়েট অনেকেই মনোনয়ন না পাওয়ার খবরে রাজনৈতিক অঙ্গন যখন সরগরম, এই আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে চমকপ্রদ এই তথ্য। গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুর শিকদার পেয়েছেন বিএনপির মনোনয়ন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষিত ৩৬ জনের যে তালিকা, সেই তালিকায় তার নাম পাওয়া গেছে। এই ঘোষণার পরপরই আলোচনায় আসেন সুবর্ণা ঠাকুর শিকদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তৎকালীন সময়ে উপজেলা আওয়ামী লীগের কমিটির একটি তালিকা। ওই তালিকায় ২৭ নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে আছে সুবর্ণা ঠাকুরের নাম। কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে ২০২২ সালের ৩০ নভেম্বর কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। পরের বছর ১ জানুয়ারি কমিটির পূর্ণ তালিকা প্রকাশ করা হয়। গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক GM শাহাবুদ্দিন আজম স্বাক্ষরিত ওই তালিকার ২৭ নম্বরে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক সুবর্ণা ঠাকুরের নাম পাওয়া যায়। আপনারা সেই ছবি বিএনপি আওয়ামী লীগ নেতার সঙ্গে এবং তার যে ওই কমিটির যে লিস্ট, সেই ছবিটা আপনারা দেখে নিতে পারেন। এই ছবি যেমন ভাইরাল হয়েছে এবং ব্যাপক আলোচনা হচ্ছে, তখন এটা নিয়ে নানা রকমের আলোচনাও হচ্ছে। বিএনপির ৩৬ জনের যে তালিকা, সেই তালিকাটাও একটু দেখে নিতে পারেন বিএনপির প্যাডে। ৩৬ জনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যাশিতভাবে সেলিমা রহমান, শিরিন সুলতানা, নীলুফার চৌধুরী মণি, মায়ের ডাকের তুলি, তারা মনোনয়ন পেয়েছেন। এই মনোনয়নের পাশাপাশি তাদের যে হেভিওয়েট নেত্রী অনেকেই মনোনয়ন পাননি। মির্জা আব্বাসের স্ত্রী, তিনি মনোনয়ন পাননি। ওদিকে চাঁপাইনবাবগঞ্জের খুবই ডাকসাইটে নেত্রী
পাপিয়া, তার হাজব্যান্ড হারুনুর রশিদ এবারে নির্বাচনে হেরেছেন, পাপিয়াকেও মনোনয়ন দেওয়া হয়নি। সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপার সেটা হচ্ছে সাংস্কৃতিক অঙ্গনের কাউকে মনোনয়ন দেওয়া হয়নি, যারা অনেকে দৌড়ঝাঁপ করছিলেন, কনক চাপা, বেবি নাজনীন, রিজিয়া পারভিন, তারা দৌড়ঝাঁপ করছিলেন এবং তাদের দৌড়ঝাঁপের সঙ্গে একালের ওই পুস্কে পাস্কা অনেক মানে অভিনেত্রী, সাংস্কৃতিক কর্মী তারাও দৌড়ঝাঁপ করছিলেন লাইমলাইটে আসার জন্য। তাদের ওই দৌড়ঝাঁপটা খবরের শিরোনাম হওয়ার জন্য সেটা আমরা বুঝি, কিন্তু এই মানে হেভিওয়েট সাংস্কৃতিক কর্মী কাউকেই বিএনপি মনোনয়ন দেয়নি। আওয়ামী লীগের আমলে সাংস্কৃতিক কর্মী এবং খেলাধুলার জগতের অনেকের পরিণতি কি হয়েছে পরবর্তীতে 2024-এর 5 আগস্টে সরকার পতনের পরে সেগুলো আমরা দেখছি। এক মাশরাফি বিন মুর্তজা ছাড়া কেউই আসলে দেশে নেই, দেশে থাকতেও পারেননি। এরকম অবস্থায় বিএনপি এই যে মনোনয়নগুলো দিল না, এটা বেশ আলোচনার জন্ম দিয়েছে। যে কথা বলছিলাম যে আওয়ামী লীগ নেত্রীর কথা, সেই আওয়ামী লীগ নেত্রীর একটি ছবি আপনারা দেখে নিতে পারেন। সেই ছবিটা আমরা দেখছি যে আওয়ামী লীগের মনোনয়ন নেওয়ার চেষ্টা করেছিলেন এক সময়, সেরকম একটা ছবি, তার হাতে আওয়ামী লীগের ওই ফাইল, মনোনয়ন জমা দেওয়া কিংবা মানে ফর্ম তোলার যে ফাইল, সেই ফাইল হাতে তাকে দেখা যাচ্ছে। এছাড়া জয় মামুন এটাকে নিয়ে একটা পোস্ট দিয়েছেন, বিভিন্ন ছবি, 3টা ছবি পোস্ট সহ একটা পোস্ট দিয়েছেন। সেই পোস্টে তিনি লিখেছেন, পোস্টটা দেখে নিন, লিখেছেন অভিনন্দন অনন্য গুপ্ত প্রতিভাময়ী সুবর্ণা শিকদার ঠাকুর, আপনাকেই খুঁজছে বাংলাদেশ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। মানে একটা ব্যঙ্গাত্মক মানে খোঁচামারা পোস্ট দিয়েছেন জয় মামুন, বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সাংবাদিক। জয় মামুন এই খোঁচাটা মেরেছেন, বেশ জায়গা মতোই খোঁচাটা মেরেছেন এবং এটা নিয়ে রীতিমতো সামাজিক যোগাযোগ মাধ্যম তোলপাড় হচ্ছে। এই তোলপাড় অবস্থার মধ্যে শেষ মুহূর্তে আবার এই মনোনয়ন পরিবর্তন হয়ে যায় কি না সেটাও একটা ভাবনার ব্যাপার হতে পারে, যখন ব্যাপারগুলো প্রকাশ্যে আসছে যে এই সুবর্ণা শিকদার তিনি আওয়ামী লীগের কমিটিতে ছিলেন। 2022 সালে যে কাউন্সিল হয় গোপালগঞ্জের কাশিয়ানীতে, সেই কাউন্সিলের পরে 1 বছর পরে তার নাম পূর্ণাঙ্গ কমিটিতে আসে বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে। এই তথ্য যখন দিচ্ছি তখন অন্যদিকে জামাত জোটের যে 13 জন সংসদ সদস্য, সেটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। সেই খবরটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে বিরোধী দল থেকে মনোনয়ন পেলেন 13 প্রার্থী। সেই মনোনয়নে আমরা দেখছি যে দল ভিত্তিক মনোনয়ন জামাত নিয়েছে 8টি, এছাড়া আর কারো মানে এনসিপির আরেকটা পাওয়ার কথা, বাকি 12টাই জামাতের পাওয়ার কথা, কিন্তু জামাত সেখান থেকে স্যাক্রিফাইস করেছে 8টা নিজেরা নিয়ে, 4টা আসন তারা স্যাক্রিফাইস করেছে। স্যাক্রিফাইস করে কাদেরকে দিয়েছে? এনসিপিকে একটা দিয়েছে। জাগপার মানে নেতা রাশেদ প্রধান, তিনি সম্প্রতি প্রধানমন্ত্রী সম্পর্কে কটূক্তি করে যে মানে খুবই আলোচনায় এসেছেন, প্রচণ্ড সমালোচনার মুখে তিনি আবার ক্ষমাও চেয়েছেন। অনেকে বলেন যে জামাত নিজে যে কথাটা বলতে পারে না, সেই কথাগুলো এনসিপি জাগপা এই নেতাদেরকে দিয়ে তারা বলায় এবং জাগপার রাশেদ প্রধানকে দিয়ে সেই কথা বলানোর চেষ্টা করা হয়েছে। গত নির্বাচনে আমরা দেখেছি যে জাগপার এই রাশেদ প্রধান তিনি মনোনয়ন পাননি, তার ওই স্যাক্রিফাইসের প্রতিদান এবার জামাত দিয়েছে, তার স্ত্রীকে সংসদ সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছে। এছাড়া তারা খেলাফত মজলিসকে একটা আসন দিয়েছে এবং জুলাই শহীদ পরিবারের পক্ষ থেকে একজনকে আসন দিয়েছে। এনসিপির যে দুজন আলোচিত যে দুজন মানে সংসদ সদস্য হচ্ছেন, তারা দুজনই জামাতের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত, মনিরা শারমিন এবং ডাক্তার মাহমুদা মিতু। এই ডাক্তার মাহমুদা মিতুকে এমনও দেখা গেছে জামাতের মিছিলে স্লোগানে লিড দিচ্ছেন, এরকমটা আমরা দেখেছি, এরকমটা দেখা গেছে। মনিরা শারমিন তাদের নারী উইংয়ের প্রধান এবং দ্বিতীয় প্রধান, এই দুজনকেই সংসদ সদস্য বানালো এনসিপি, যেখানে আমরা দেখছি যে এনসিপির গোড়া থেকে জন্ম থেকে যারা শীর্ষ নারীদের জায়গায় ছিলেন,
তাদের কেউই এই মনোনয়ন পেলেন না এবং তাদের কাউকেই, কিংবা জুলাই আন্দোলনে যারা একেবারে সম্মুখ সারিতে ছিলেন তাদের কাউকে মনোনয়ন না দিয়ে ডাক্তার মাহমুদা মিতু এবং মনিরা শারমিনকে তারা সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করলেন। মাহমুদা মিতু সামাজিক যোগাযোগ মাধ্যমে জামাতের পক্ষে এত বেশি অ্যাক্টিভিজম করেন, যার পুরস্কার স্বরূপ হয়তো তিনি এই জোটের থেকে মনোনয়ন পেতে সমর্থ হলেন। সব মিলিয়ে আপনার কাছে ব্যাপারগুলো কেমন হলো? বিশেষ করে বিএনপির এমপি যখন আওয়ামী লীগের নেত্রী হয়ে যাচ্ছেন, তখন আপনি কি মনে করছেন যে বাংলাদেশের রাজনীতি এতটুকু পরিবর্তন হয়েছে কিংবা আগামীতে হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।